10 জেলার 27 রেড জোনে নানা মেয়াদের সাধারণ ছুটি ঘোষণা কার্যকর আজ। চালু থাকবে জরুরি সেবা। করোনার সংক্রমণ রোধে রোগীদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনের পরামর্শ বিশেষজ্ঞদের, কমবে মৃত্যু ঝুঁকি। কয়েকদিন ধরেই কমছে করোনার নমুনা পরীক্ষা। কিট সংকটে বন্ধ নোয়াখালী ও নারায়ণগঞ্জের 2 ল্যাব। করোনায় ক্ষতিগ্রস্তদের এককালীন নগদ সহায়তায় অনিয়ম। 3 জেলায় ঘুষ, স্বজনপ্রীতি ও হয়রানির অভিযোগ। এবং বিশ্বজুড়ে করোনায় নতুন রোগী শনাক্ত 1,29,000-এর বেশি। 24 ঘণ্টায় মৃত্যু 3,337 জনের। স্বাগত 1 ঘণ্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। করোনা মোকাবিলায় দেশের 10 জেলার 27 রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নানা মেয়াদে তা কার্যকর হচ্ছে আজ থেকেই। রোববার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাধারণ ছুটি ঘোষিত এলাকাগুলো চট্টগ্রাম, বগুড়া, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও মাদারীপুরে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 অনুযায়ী কোভিড-19 সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসাধারণের চলাচল ও জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সে লক্ষ্যে রেড জোন ঘোষিত এলাকায় নানা মেয়াদে শর্ত সাপেক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে, তবে জরুরি সেবা এই ছুটির আওতায় থাকছে না। এ বিষয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা রেড জোন এলাকাগুলোর খবর জানাতে সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। প্রথমেই যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেখানকার বিধিনিষেধ আরোপে প্রশাসনের কেমন তৎপরতা দেখছেন? আসলে আপনি জানেন যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর উপজেলাকে কিন্তু গত 12 দিন আগে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এরপর থেকে কিন্তু সেখানে লকডাউন চলছে। তো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, মমতাজ বেগমের সাথে এই বিষয়ে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে রূপগঞ্জের কায়েতপাড়া, কাঞ্চন পৌরসভা সহ যে সদর উপজেলার যে এলাকাগুলিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে কিন্তু তারা সর্বোচ্চ কঠোর অবস্থানে এতদিন, এই আজকে 12তম দিন চলছে, তারা কিন্তু জনসাধারণের স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব রক্ষা করে কিন্তু এই লকডাউন বাস্তবায়ন করে আসছিল। এবং গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সাধারণ ছুটির, এবং এটা কিন্তু এই রেড জোন এলাকার রেড জোন এলাকায় অবস্থিত যেসব সরকারি, আধা সরকারি এবং বেসরকারি সাহিত্য প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত যেসব প্রতিষ্ঠান রয়েছে, এই সরকারি নির্দেশনা কিন্তু প্রশাসন সেভাবে ছুটি, সাধারণ ছুটি সেভাবে কিন্তু তারা কার্যকর করবে। এবং এই অঞ্চলে কোনো প্রতিষ্ঠানে বাইরে থেকে এসে কিন্তু তারা কাজ করতে পারবে না, যেহেতু রেড জোন এলাকায় কোনো প্রতিষ্ঠানে যদি কেউ কর্মরত থাকে, সেটা যদি অন্য কোনো বাইরের এলাকা হয়, তারাও কিন্তু এই ছুটির আওতায় থাকবে। তো এই ছিল। এবং যেহেতু গত 12 দিন আগে এই রূপগঞ্জের এই এলাকায় রেড জোন ঘোষণা করা হয়েছে সদর উপজেলায়, এবং গতকাল 11 তারিখ থেকে অর্থাৎ 11ই মে থেকে আগামী 2 জুন পর্যন্ত কিন্তু এই ছুটির আওতায় থাকবে, এমনটাই জানিয়েছেন এই প্রশাসনের। পাশাপাশি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই। রাকিব, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি কুমিল্লায়, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লার কয়টি এলাকা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে? বিধিনিষেধ কি মানছেন কিনা স্থানীয়রা, এবং যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তাদের প্রতিক্রিয়া কি? আপনি জানেন যে গত 19 তারিখ রাত 12টা থেকে কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের 3, 10, 12 এবং 13 নম্বর ওয়ার্ডে লকডাউন প্রক্রিয়াটি চলছে। গতকাল রাতে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই প্রজ্ঞাপনেও কিন্তু 3, 10, 12, 13 ওয়ার্ডের বেশ কিছু এলাকাতে লকডাউনের ঘোষণা দিয়ে কিন্তু এই প্রজ্ঞাপন জারি করা হয়। তো যেহেতু আগে থেকেই এই লকডাউনের কার্যক্রম চলছে, সুতরাং এই নতুন যে আদেশ জারি করা হয়েছে সেটির ক্ষেত্রে অন্যান্য নতুন কোনো বিধিনিষেধ আসবে কিনা
সেটি কিন্তু আমরা এখনো জেলা প্রশাসনের কাছ থেকে এখনো জানতে পারিনি। তবে লকডাউনের শুরু থেকেই জেলা প্রশাসন যে প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনে উল্লেখ করাই ছিল যে লকডাউন এলাকা থেকে কেউ প্রবেশ করতে পারবে না, বাইরে যেতে পারবে না। ব্যক্তিগত, সরকারি, বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান গুলোতে সরকারি ছুটির আওতাধীন থাকবে, ঠিক সেই রকমই কিন্তু থাকার কথা রয়েছে। তবে 12 এবং 13 নম্বর ওয়ার্ড যেই এলাকাগুলোতে বেশিরভাগ ইপিজেড এর শ্রমিকরা বসবাস করে, তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে তারা সকালবেলা একবার তাদের পরিচয়পত্র দেখিয়ে ইপিজেড এ যেতে পারবে এবং বিকালে ফিরতে পারবে। সেই ব্যাপারে নতুন কোনো নির্দেশনা আসছে কিনা সেটি নিয়ে কিন্তু জেলা প্রশাসনের এখনো ভাবার সময় রয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি গত 2 দিন যাবত কিন্তু কুমিল্লার এই 4টি ওয়ার্ডে কঠোরভাবে লকডাউন পালন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবক যেসব টিম রয়েছে তাদের তত্ত্বাবধানে কিন্তু এই এলাকাগুলোতে যাতে কেউ লকডাউন ভঙ্গ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু তারা টহল জোরদার রেখেছিলেন। তো এভাবে যদি চলতে থাকে আগামী 3 জুলাই পর্যন্ত, তাহলে কিন্তু করোনা ভাইরাসের যে সংক্রমণ রোধে লকডাউন যে প্রক্রিয়া সেটি সফল হবে বলে মনে করছেন এলাকাবাসী। তবে সেক্ষেত্রে প্রশাসনের আরো জোর তৎপরতা দাবি জানাচ্ছেন অনেকেই। নারায়ণগঞ্জ এবং কুমিল্লার রেড জোন এলাকাগুলোর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে করোনা শনাক্ত লাখ ছাড়িয়েছে, তাদের 85%-ই চিকিৎসা হয়েছে বা হচ্ছে বাসায়। এমন রোগীদের জন্য প্রাতিষ্ঠানিক আইসোলেশনের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বলছেন এতে একদিকে কমবে রোগীদের মৃত্যু ঝুঁকি, অন্যদিকে কমবে সংক্রমণও। তবে ডায়াবেটিস, হৃদরোগ সহ অন্য জটিলতা না থাকা কোভিড রোগীদের বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে প্রায় 3.5 মাসে করোনা শনাক্ত লক্ষাধিক। তাদের 15% চিকিৎসাধীন সারা দেশের হাসপাতালে, আর বাকিদের চিকিৎসা চলছে বাসায়। শনাক্তদের মধ্যে যাদের লক্ষণ তীব্র নয় বা অন্য জটিল রোগ নেই, তাদের বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যার অপ্রতুলতা এবং অনীহার কারণেও হাসপাতালমুখী হচ্ছেন না বেশিরভাগই। তবে বাসায় থাকা এসব রোগীদের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। অবশ্য এমন রোগীদের জন্য প্রাতিষ্ঠানিক আইসোলেশনের পক্ষে মত তাদের। বর্তমানে কোভিড-19 পজিটিভ পেশেন্ট যারা আছেন আক্রান্ত, তাদের মধ্যে 85% আসলে বাসায় অবস্থান করছেন। তাদের হাসপাতালে আসলে খুব একটা প্রয়োজন নেই, কারণ যখন ক্রিটিক্যাল হয়ে যান পেশেন্টগুলো, যখন সিভিয়ার কন্ডিশন থাকেন, যাদের লাংসের সমস্যা থাকে আগে থেকে, অথবা হার্টের সমস্যা অথবা কিডনির সমস্যা, তখন সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হলে তাদের সেবাটা ভালো পাওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে আইসোলেশনের বাড়িতে থেকে আইসোলেশনে রাখার ঝুঁকি আছে। এটা পরিবারের মধ্যে সংক্রমণের ঝুঁকি যেমন বাড়াবে, আবার রোগী যে কোনো সময়ে তার প্রয়োজনে যে সুবিধাগুলি পাওয়ার কথা, অক্সিজেন, তারপরে অক্সিজেন মাস্ক, তারপরে নেজাল ক্যানুলা যেগুলির মাধ্যমে অক্সিজেন দেয়, এগুলি বাড়িতে সম্ভব না। সুতরাং বেটার হলো সবসময় যে হসপিটাল আইসোলেশন। দেশে প্রথম করোনা শনাক্ত হয় 8ই মার্চ। এরপর দীর্ঘ সময়েও পর্যাপ্ত সংখ্যক আইসোলেশন সেন্টার স্থাপন করা সম্ভব হয়নি। দেশে প্রতিনিয়ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় দেরি না করে এখনই জায়গা নির্দিষ্ট করে এ ধরনের সেন্টার খোলার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। যে কোনো খোলা জায়গায়, স্টেডিয়ামে, অথবা এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ, সেই সমস্ত জায়গায় আমরা তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব জরুরি ভিত্তিতে আমাদের কোয়ারেন্টাইন, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন কিন্তু এস্টাবলিশ করতে পারি। হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে গত বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন 40,164 জন করোনা আক্রান্ত। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.26%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনার নমুনা পরীক্ষা কয়েকদিন ধরেই কমছে। কিট সংকটে নোয়াখালী ও নারায়ণগঞ্জে বন্ধ পরীক্ষা। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ল্যাব দুটিতে আলাদা ধরনের কিট ব্যবহৃত হয় বলে সাময়িক সংকট দেখা দিয়েছে, দ্রুতই তা কেটে যাবে। এছাড়া সংশ্লিষ্ট অনেকে আক্রান্ত হওয়ায় করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা কিছুটা ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর 17 জুন একদিনে সর্বোচ্চ 17,527 জনের নমুনা পরীক্ষা হয়। তবে পরের কয়েকদিনে তা ক্রমাগত কমেছে। 18 জুন 16,259, 19 জুন 15,045, 20 জুন 14,031 জনের নমুনা পরীক্ষা হয়।
দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষজ্ঞরা যেখানে পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন, সেখানে ঘটছে উল্টো ঘটনা। কিট সংকটে করোনা পরীক্ষা বন্ধ রাখার খবর পাওয়া যাচ্ছে কিছু জায়গায়। নোয়াখালীর আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার পরীক্ষা বন্ধ রাখা হয়। নমুনা দিতে এসে ফিরে যেতে হয় অনেককে। এমনি কাজে লোড প্লাস পাশাপাশি যে চাপ আছে, এর পাশাপাশি আবার যদি কিটের জন্য আমাদেরকে চিন্তা করতে হয়, তো সেক্ষেত্রে আমি ডিজি হেলথের কাছে আমার আবেদন থাকবে, আপনারা যেন নির্বিচ্ছিন্নভাবে অন্তত 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের কিট একসাথে সরবরাহ করলে আমাদের জন্য সুবিধা হয়। নারায়ণগঞ্জে কিট সংকট 3 দিন ধরে। শেষমেশ রোববার ঢাকায় নমুনা পাঠানো শুরু হয়। তবে ইতিমধ্যে আপনার একটা ব্যবস্থা হয়েছে, ওনারাও আশ্বস্ত করতেছেন কিট চলে আসবে এবং যে কদিন আমরা কাজ শেষ করতে পারবো না, স্যাম্পল কালেকশন করে অধিদপ্তর থেকে আমরা পরীক্ষা করায় নিয়ে আসবো। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সব ল্যাবে ব্যবহৃত কিটের ধরন এক নয়, ধরনের পার্থক্য থাকা কয়েকটি ল্যাবে দেখা দিয়েছে সংকট। এছাড়া সংশ্লিষ্ট অনেকে আক্রান্ত হওয়ায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা কিছুটা ব্যাহত হচ্ছে। নারায়ণগঞ্জ আর নোয়াখালীতে আমাদের যে পিসিআর ল্যাবটা আছে সেটার কিটের ধরনটা একটু আলাদা, সেটা আজকে আমাদের হাতে এসে পৌঁছায় নেই বিশেষ কারণে, এবং সেটা অবশ্যই কালকের মধ্যে চলে আসবে বা আমরা টেস্টটা চালু করে দেবো। বাকিগুলোতে আমাদের টেস্ট হচ্ছে, আমাদের ল্যাবেও তো হচ্ছে, বুথেও হচ্ছে, আমাদের কোনো ধরনের কোথাও কোনো অব্যবস্থাপনা নাই, সংকটও নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যেসব ল্যাবের সংকট দেখা দিয়েছে খুব দ্রুতই সেগুলোতে কিট পৌঁছানো হবে। এরপরে পুরোদমে শুরু হবে পরীক্ষা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাজের। নাজের, নোয়াখালীতে কয়দিন ধরে কিট সংকট চলছে এবং পরীক্ষাও বন্ধ আছে। এই পরিস্থিতিতে করোনা নমুনা পরীক্ষায় প্রশাসন কি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে? নোয়াখালীর মূলত দুটো জায়গাতে পিসিআর ল্যাবে করোনার পরীক্ষা করা হয়, আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে। এর মধ্যে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত 1 সপ্তাহ থেকে মূলত কিটের সংকট চলছে। তো এই কয়দিন অল্প সংখ্যক কিট দিয়ে একেবারে জরুরি ভিত্তিতে যেগুলো না করলে নয় সেই পরীক্ষাগুলো করা হয়েছিল, কিন্তু গত রোববার থেকে রবিবার এবং আজকে এই 2 দিন একেবারেই বন্ধ রয়েছে। কিট প্রায় কিটও না থাকাতে একেবারেই পুরোপুরি বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার সর্বশেষ মাত্র 60টি নমুনার পরীক্ষা করা সম্ভব হয়েছে। এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ পিসিআর ল্যাবের যিনি প্রধান সমন্বয়কারী, সাচিবের সভাপতি ডাক্তার ফজলে আলাহি খান। তার সাথে তিনি জানিয়েছেন গত রাত 11টা পর্যন্ত তারা কিটের জন্য ঢাকায় দেন দরবার করেছেন এবং নানা রকম আশ্বাসও তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কিট ছাড়াই হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে। এদিকে এই যে কিট না পাওয়ার একাধারে জট তৈরি হচ্ছে, নমুনার জট তৈরি হচ্ছে। ইতিমধ্যে গতকাল পর্যন্ত 1500 নমুনা পড়েছিল যেগুলো পরীক্ষার অপেক্ষায়, তার সাথে আজকেরটা যোগ হয়েছে। এ নিয়ে প্রায় 2000-এর মতো নমুনা জমে আছে বলে ডাক্তার ফজলে আলাহি খান জানিয়েছেন। অন্যদিকে এই যে নমুনা জমে থাকার ফলে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে, কারণ যারা সম্ভাব্য আক্রান্ত রয়েছেন এবং তারা না জানার কারণে চিকিৎসা নিতে পারছেন না এবং তারা লোকালয়ে জনসংস্পর্শে থাকছেন, ফলে ছড়িয়ে পড়ছে এই রোগটি। এবং এমনও ঘটনা আছে যে চাটখিল এবং কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা থেকে আমরা তথ্য পেয়েছি যে পিসিআর ল্যাবে তারা নমুনা দিয়েছেন, কিন্তু নমুনা পাওয়ার পর রোগী মারা গেছেন, রোগী মৃত্যুর পর আসলে পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন। এমন ঘটনা ঘটেছে এবং গণমাধ্যমে এই প্রতিবেদন এসেছে। এর কারণ হচ্ছে যে আসলে ওই যে কিটের সংকটের কারণে, পর্যাপ্ত কিট না থাকার কারণে আসলে নমুনাগুলো ঠিক সময়ে পরীক্ষা শেষ করা যাচ্ছে না এবং ঠিক সময়ে সঠিক সময়ে পরীক্ষা শেষ না করার ফলে আরো নানা রকম জটিলতা হচ্ছে এবং নমুনার একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। এরপরে আসলে পরীক্ষার রেজাল্ট কতটা সঠিক আছে তা নিয়েও নানা রকম প্রশ্ন রয়েছে। তা আমার সাথে এ বিষয়ে কথা হয়েছে একটু আগে নোয়াখালীর নবাগত সিভিল সার্জন মাসুম ইফতেখারের সাথে। তিনি জানিয়েছেন যে কিট দ্রুততম সময়ের মধ্যে নোয়াখালী আনার বিষয়ে তারাও আসলে দেন দরবার করছেন নানা জায়গাতে এবং সর্বশেষ চট্টগ্রাম থেকে কিছু কিট আনা যায় কিনা সে বিষয়ে তারা চেষ্টা করছেন। এবং যদি নিরুপায় হয়ে আজকে একান্তই আনা না যায়, সেই ক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো একেবারে জরুরি, না করলে নয়,
সে জাতীয় কিছু নমুনা হয়তো সেখানে পাঠিয়ে সেখান থেকে পরীক্ষা করার বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেন। তবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবু নাসের, আপনার সঙ্গে পরবর্তীতে আবার যোগাযোগ করবার চেষ্টা করব। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। দেশে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ঢাকায় সফররত চীনা বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা, পাশাপাশি দিচ্ছেন কার্যকর লকডাউনের পরামর্শ। রোববার বিকেলে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। বলেন, সাধারণের অসতর্কতার কারণেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা চিকিৎসায় সহায়তা দিতে 2 সপ্তাহ আগে ঢাকা আসেন চীনের 10 সদস্যের মেডিকেল টিম। এ সময় তারা পর্যবেক্ষণ করেন বিভিন্ন কোভিড বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসকদের সঙ্গে বিনিময় করেন অভিজ্ঞতা। চীনে ফেরার আগের দিন রোববার বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে কূটনৈতিক প্রতিবেদকদের নানা প্রশ্নের জবাব দেন তারা। জানান, করোনা সংক্রমণ মোকাবিলায় পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউনের বিকল্প নেই। বাংলাদেশের জন্য পরিস্থিতি অনেক কঠিন। এখানে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা অপ্রতুল, হাসপাতালও কম, এবং সেখানে কোভিড নন কোভিড রোগী আলাদা করে রাখার ব্যবস্থা নেই। এ কারণে সংক্রমণ ঝুঁকি থেকেই যাচ্ছে। করোনা পরিস্থিতি আরও 2 থেকে 3 বছর স্থায়ী হবে কিনা এমন প্রশ্নের জবাবে তারা জানান, সেটি বলার মতো বৈজ্ঞানিক তথ্য তাদের কাছে নেই। এছাড়া করোনা শনাক্তে র্যাপিড ডট কিটের ব্যবহারের পক্ষে নন চীনা বিশেষজ্ঞরা। আমরা খুবই জটিল পরিস্থিতির মুখোমুখি। বিশেষজ্ঞ ও পরিস্থিতি পর্যবেক্ষণে আমাদের কাছে মনে হচ্ছে না যে এখানে এখনো সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে এসে পৌঁছেছে। তাদের ঢাকা সফরের 2 সপ্তাহের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন চলতি সপ্তাহেই স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে করোনায় আরও 39 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 1464, আর একদিনে 15,885টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3,531 জনের। এ নিয়ে দেশে মোট 6 লাখের বেশি নমুনা পরীক্ষা করা হলো। রোববার নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার সারা দেশে 60টি ল্যাবে সংগ্রহ করা হয় 15,710 নমুনা, আর আগের দিনের সহ মোট পরীক্ষা হয়েছে 15,585টি। 2টি ল্যাবে কারিগরি ত্রুটির কারণে নমুনা পরীক্ষা হয়নি। রবিবার দুপুরের আগের 24 ঘন্টায় সারা দেশে করোনা শনাক্ত হয়েছে আরও 3,531 জনের। এ নিয়ে মোট আক্রান্ত 1,12,306 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.66%। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,531 জন। শনাক্তের হার 22.66%, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,12,306 জন। করোনায় একদিনে 39 জনের মৃত্যুতে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.30%, আর নতুন 1,084 জন সহ দেশে মোট সুস্থ হলেন 45,077 জন করোনা রোগী। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35, নারী 4 জন। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 12 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 4 জন, 71 থেকে 80 বছরের 2 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। করোনা থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতিতে মানসিকভাবে উজ্জীবিত থাকতে পরিবারের সদস্যদের সাথে মানসম্মত সময় কাটানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নমুনা সংগ্রহের ধীরগতির কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, কয়েকদিন লাইনে দাঁড়িয়েও নমুনা দিতে পারছেন না তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, মুগদায় করোনা পরীক্ষা দিতে আসা মানুষের পরিস্থিতি নিয়ে জানাবেন, তারা কি অভিযোগ করছেন? এখানে যারা নমুনা দিতে এসেছেন আমরা এমন অনেককেই পেয়েছি যারা আসলে আজকে দিয়ে 2 থেকে 3 দিন আসছেন।
অথচ নমুনা দিতে পারেননি, এমন ঘটনা বিভিন্ন বুথেই ঘটছে। আর মুগদা জেনারেল হাসপাতালে আমি এখন আছি, এখানে যারা নমুনা দিতে আসছেন আমরা কিন্তু তাদের কাছেও বিভিন্ন অভিযোগ পেয়েছি। তবে সব থেকে ভীতিকর যে বিষয়টি আসলে তারা কিন্তু কেউই শারীরিক দূরত্ব মানছেন না। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু জটলা করে মানুষ দাঁড়িয়ে আছেন, যেখানে আসলে ন্যূনতম শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। এবং এর ফলে সব থেকে ক্ষতিকর যে বিষয়টি সেটি হচ্ছে দ্বিতীয় অথবা তৃতীয়বার নমুনা পরীক্ষা দিতে এসেছেন অনেকে, প্রথমবার পজিটিভ হওয়ার পরে দ্বিতীয়বার দিতে এসেছেন, তারা যে লাইনে দাঁড়াচ্ছেন এবং প্রথমবার নতুন উপসর্গ নিয়ে যারা দিতে এসেছেন তারাও কিন্তু একই লাইনে দাঁড়িয়েছেন। ফলে সংক্রমণ ঝুঁকি কিন্তু এখানে অনেকটাই বেড়ে যাচ্ছে। এ তো গেল হচ্ছে রোগীদের কথা। এছাড়া নমুনা সংগ্রহ করতে গিয়েও কিন্তু আসলে পরীক্ষাটি করতে গিয়েও অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকে আসলে নমুনাটি পেতে অনেকের 8 থেকে 10 দিন সময় লেগে যাচ্ছে। এছাড়া অনেকে এটিও বলছেন যে তারা 2 থেকে 3 বার নমুনা দিয়েছেন কিন্তু নমুনা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা টেস্ট করতে পারেননি। এ ধরনের ভোগান্তির অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। আর সব থেকে আরেকটি বিষয় আমাদেরকে রোগীরা অভিযোগ করেছেন, যারা সাধারণ রোগী আছেন, যারা অন্যান্য রোগে ভুগছেন, বেসরকারি অধিকাংশ হাসপাতালগুলোই আসলে তাদের করোনার পরীক্ষার সার্টিফিকেট ছাড়া আসলে ভর্তি নিচ্ছেন না। অর্থাৎ তাকে এটা দেখিয়ে দিতে হচ্ছে যে তিনি করোনা নেগেটিভ, তারপরেই তিনি ভর্তি হতে পারছেন। তো তাদেরকে বাধ্য হয়েই এখানে করোনা টেস্ট করতে হচ্ছে বিভিন্ন বুথগুলোতে, এবং এখানে করোনা টেস্ট করতে এসেও তারা অনেক ভোগান্তিতে পড়ছেন, কারণ রিপোর্ট পেতে অনেক সময় 7 থেকে 10 দিন সময় লেগে যাচ্ছে, যে কারণে তারা আসলে তাদের কাঙ্ক্ষিত সেবাটি পাচ্ছেন না। অর্থাৎ তারা যে রোগে ভুগছেন সে রোগের সেবা নিতেই তাদের 8 থেকে 10 দিন সময় লেগে যাচ্ছে। তো এমন অনেক ভোগান্তির অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। এবং আপনি জানেন যে গতকাল কিন্তু নারায়ণগঞ্জ এবং নোয়াখালীতে করোনার পরীক্ষা হয়নি বুথগুলোতে, কারণ ওখানকার ল্যাবগুলোতে কিট সংকট রয়েছে। তো এই বিষয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছে, আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু কিট সংকট কেটে যাবে, এবং কিট সংকট কেটে গেলেই আবারও পুরোদমে নমুনা পরীক্ষা করাটি সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো মুগদা জেনারেল হাসপাতাল থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। করোনা পরীক্ষার অভিযোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। 30 মিনিটের অক্সিজেন সাপোর্টে বিল 86,000, বিশেষজ্ঞ চিকিৎসক রোগী না দেখলেও কনসালটেন্ট ফি 49,000 টাকা, আরও 45,000 টাকা সার্ভিস চার্জ যোগ করে আইসিইউ সাপোর্ট ছাড়াই 15 দিন হাসপাতালে থাকার খরচ 3,83,759 টাকা। আর এই ভুতুরে বিল নেয়ার অভিযোগ আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে। চরম অব্যবস্থাপনা, চরম কোনো ডাক্তার আসে না, কোনো নার্স আসে না, বাথরুমগুলো চরম নোংরা, বেডশিট চেঞ্জ করে না, 10 দিনে একদিনও বেডশিট চেঞ্জ করে নাই, আর সমস্ত রুম একদম চরম অপরিষ্কার, কোনো স্যান্ডেল নাই, টিস্যু পেপার নাই, কিছু নাই, সবগুলো আমার নিজের পয়সা দিয়ে আমাকে কিনতে হয়েছে। 15 দিন আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি থাকা মোজাম্মেল হক জানাচ্ছিলেন নিজের অভিজ্ঞতার কথা। গত 30 মে করোনা শনাক্ত হওয়ার পর এই হাসপাতালে ভর্তি হন 70 বছর বয়সী এই ব্যক্তি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান 14 জুন। তার দাবি 3 ধাপে 30 মিনিট অক্সিজেন দেয়া হয়েছে তাকে। এর খরচ ঘন্টায় 400 টাকা ধরে বিল আসার কথা মাত্র 200 টাকা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিলে দেখিয়েছে 216 ঘন্টা, অর্থাৎ প্রায় 9 দিন অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে তাকে, আর এতে দিতে হবে 86,000 টাকা। আমি হল্প করে বলতে পারি মাত্র 30 মিনিট, 10 মিনিট 3 দিনে আমি 30 মিনিট ওই অক্সিজেনটা ব্যবহার করি। 216 ঘন্টা মিন্স 9 ডেজ। একটা মানুষ 15-16 দিন যদি হসপিটালে থাকে এবং তাকে যদি 9 দিনই অক্সিজেন দিতে থাকে, তাহলে আপনি বুঝতে পারেন ওনার কীরকম সমস্যা হতে পারে। কিন্তু আমার বাবার সেরকম কোনো সমস্যাই ছিল না। মোজাম্মেল হকের অভিযোগ, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দেখতে না এলেও বিলে কনসালটেন্ট চার্জ দেখানো হয়েছে 49,000 টাকা, সার্ভিস চার্জ ধরা হয়েছে আরও 45,400 টাকা, মোট বিল 3,83,759 টাকা। স্বজনরা বলছেন, এ বিষয়ে জানতে চাইলে কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। কোনো আইসিইউ সাপোর্ট তো ওনার লাগে না, কিচ্ছু নেই, ওনাকে কোনো সার্ভিস দেওয়া হয়নি, তাহলে সার্ভিস বিলটা কিসের? ওনার কাছে কোনো ডিউটি ডাক্তার আসেননি, কিন্তু ডিউটি ডাক্তার চার্জটা করা হয়েছে। 1000 বার ব্যাখ্যা চাওয়ার পর ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, করোনার কারণে চিকিৎসকদের উচ্চ বেতন ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সামগ্রীর খরচ মেটাতেই এসেছে এই বাড়তি বিল। প্রতিজন কর্মীর দৈনিক প্রায় 3 থেকে 4,000 টাকা পিপিইর পিছনে খরচ হয়। এছাড়া সবাইকে উচ্চ বেতন দিতে হয়, প্রায় ডাবল বেতন আমাদের এখানে সবাইকে দিতে হচ্ছে, এবং এর বাইরে খাবার সরবরাহ করতে হয়, এর বাইরে এখানে প্রচুর আমাদের ইন্তজাম করতে হয়, যার জন্য এখানে অবশ্যই একটা অন্য রোগীর চিকিৎসার থেকে এই রোগীর চিকিৎসার ব্যয়টা একটু বেশি হয়।
এদিকে বেসরকারি হাসপাতালগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে, তদন্তে এ ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এটা দেখতেছি আমরা, এটা আমরা জানি, এটা দেখতেছি আমরা, তদন্ত করে ব্যবস্থা নেব, দরকার লাইসেন্স বাতিল করে দেবো, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ পাইলে আমরা লাইসেন্স বাতিল করে দেবো। বেসরকারি হাসপাতালের অতিরিক্ত বিল আদায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরাও। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যেও দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। সভায় অনুমোদন দেওয়া হয়েছে 10টি প্রকল্পের। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে 9,460 কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের চলতি অর্থবছরের 24তম সভা আয়োজন করা হয় ভিডিও কনফারেন্সে। এতে গণভবন থেকে যুক্ত হন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপরও গুরুত্ব দেন তিনি। আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এর ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব আমরা উন্নয়নের গতিটা ধরে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দেন। এটা শুধু বাংলাদেশ বলে না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা সমগ্র বিশ্বে। কাজে এর হাত থেকে যেন মানুষ মুক্তি পেয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই। এই জন্য আমি দেশবাসীকেও একটু অনুরোধ করব যে সবাই আমাদের স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলবে। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, সভায় অনুমোদন দেয়া হয়েছে 10টি প্রকল্পের। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে 9,460 কোটি টাকা। সব প্রকল্পই বাস্তবায়ন হবে সরকারি অর্থায়নে। আজকে মোট ব্যয় ধরেছি আমরা, যেটা পাস হলো 9,460 কোটি 9 লাখ টাকা। 9,460 কোটি 9 লাখ টাকা আনন্দের ব্যাপার আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য। গোটা সবটা টাকাই আমাদের নিজস্ব টাকা, কোনো ধার দেনা সহায়তা তথাকথিত কিছুই নেই। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জামালপুর জেলার কারাগার পুনর্নির্মাণ, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য সরকারের এককালীন 2,500 টাকা সহায়তার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে 3 জেলায়। স্বজনপ্রীতি, ঘুষ নেয়া ও নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে জয়পুরহাট, হবিগঞ্জ ও রংপুরে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় নতুনভাবে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারের এককালীন 2,500 টাকা সহায়তার আশায় ইউপি সদস্যদের কাছে গেলে দাবি করা হয় 1,000 টাকা। না দেয়ায় নাম ওঠেনি তালিকায়। এমন অভিযোগ জয়পুরহাট সদর উপজেলার বোম্বই ইউনিয়নের কয়েকজনের। তাদের দাবি, স্থানীয় ইউপি মেম্বারের স্বজনদের পাশাপাশি সচ্ছল এবং চাকরিজীবীদের নামও উঠেছে তালিকায়। সরকার তো 2,500 টাকা মহিলা মেম্বারের কাছে আছে, গেছি কোনো অনুদান পাইনি। আমার কাছে 1,000 টাকা আদায় 1,000 টাকা আবদার করতে চাইছে। তার কাছে গেছি, লুকমানের কাছে গেছি, লুকমান 3,000 টাকা আছে। লুকমান 3,000 টাকা আছে। আমি কইছি যে টাকা আমি দিলে তো আমি তো বাড়িতে থাকবো, আমার কাঠের দরকার নাই। তদন্তে এসব অভিযোগের সত্যতা মিলেছে স্বীকার করে জেলা প্রশাসক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে হবিগঞ্জে অর্থ সহায়তার খসড়া তালিকায় অনিয়ম ধরা পড়েছে 4টি ইউনিয়নে। দ্রুত নতুন তালিকা করার নির্দেশ দিয়েছে প্রশাসন। কারো কারো বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে, কতিপয় অসঙ্গতিও বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এবং আমার জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে যখন আমরা যাচাই বাছাই করছিলাম, সেটা আমাদের দৃষ্টিগোচর হয়। এটা আমাদের নলেজে আসার পরেই আমরা জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এই তালিকা সংশোধনের উদ্যোগ গ্রহণ করি। বিকাশে কোনো ট্রানজেকশন চার্জ ছাড়াই টাকা পাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে অভিযোগ রংপুরের অনেক মানুষের। এছাড়া প্রতারক চক্র ফোন করে পিন নাম্বার নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে অমুক ওয়ার্ডে একই ফ্যামিলিতে আছে, এটা সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা সেখানে ব্যবস্থা নিব। দুষ্ট প্রকৃতির লোক যাতে কেউ এটাকে নস্যাৎ করতে না পারে, আমরা এর জন্য সতর্ক রয়েছি। মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আমাদের ডিবি পুলিশকে এবং অন্যান্য আমাদের থানা পুলিশকে ব্যাপারে সতর্ক রয়েছেন।
দ্রুত তালিকা সংশোধন করে ভোগান্তি ছাড়াই সরকারি অর্থ সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে 3 জেলার দুস্থ লোকজন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে এখন হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ নুরুজ্জামান। সালেহ, দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর তহবিলের টাকা প্রদানে অনিয়মের যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে, আর এ বিষয়ে ভুক্তভোগী এবং স্থানীয় মানুষজন কি বলছেন? জেলার 4টি ইউনিয়ন, লাখাই উপজেলার 3টি ইউনিয়ন এবং সদর উপজেলার 1টি ইউনিয়নের অনিয়ম ধরা পড়েছিল প্রধানমন্ত্রী অর্থ সহায়তা প্রদানে। সেই অনিয়মের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা প্রশাসক একটি উদ্যোগ গ্রহণ করেন এবং তদন্ত টিম গঠন করেন। এই তদন্ত টিম গঠনের পর হবিগঞ্জ লাখাই উপজেলার মুরাই ইউনিয়নের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তিনি তার আত্মীয় স্বজন সহ 91 জনের নামের তালিকায় তার আত্মীয় স্বজনের মোবাইল নাম্বার ব্যবহার করে এই তালিকা জমা দিয়েছিলেন। এই তালিকার অনিয়ম ধরা পড়ার পর জেলা প্রশাসক 1 সদস্য তদন্ত কমিটি গঠন করে এবং তা প্রতিবেদন পেয়ে এবং অনিয়মের জিনিসটি ধরা পড়ার পর মন্ত্রণালয়ে পাঠানো হলে মন্ত্রণালয় এ ব্যাপারে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে গত 4 জুন বিকালে আপনার মুরাইটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং অন্য যে ইউনিয়ন পরিষদের যে অনিয়ম রয়েছে সেগুলো তদন্তাধীন আছে। সেগুলো ব্যাপারে অচিরে হবিগঞ্জের জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন। তবে এবং লাখাই উপজেলা মুরাইকে ইউপির চেয়ারম্যানকে বরখাস্ত করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। তারা বলেছে সরকার যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করেছে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে তারা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে। হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সালেহ নুরুজ্জামান। বাজেটে কর অব্যাহতি না দেয়ায় বিপাকে মোটরসাইকেল শিল্প মালিকরা। তাদের দাবি, করোনার কারণে বিক্রি অর্ধেকে নেমেছে। যারা কিনছেন তারাও নিম্ন আয়ের লোকজন। শুধু সংক্রমণ এড়াতেই গণপরিবহন বাদ দিয়ে মোটরসাইকেলের দিকে ঝুঁকছেন তারা। তাই তাদের উপর দাম বৃদ্ধির চাপ কমাতে কর অব্যাহতির পরামর্শ বিশ্লেষকদের। চাহিদা বাড়তে থাকায় মোটরসাইকেলের 8টি কারখানা গড়ে উঠেছে দেশে, এর 6টিই বিদেশি। এ খাতে দেশি বিদেশি বিনিয়োগ প্রায় 8,000 কোটি টাকা। কর্মসংস্থান 5 লাখ জনশক্তির, বছরে বিক্রি 5 লাখেরও বেশি, যা 10 লাখে উন্নতি করার পাশাপাশি রপ্তানিরও লক্ষ্য উদ্যোক্তাদের। চলতি অর্থবছর বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত মোটরসাইকেল ও যন্ত্রাংশে ভ্যাট অব্যাহতি পেয়ে আসছিলেন উৎপাদকরা। তবে আগামী অর্থবছরে এই সুবিধা বহাল রাখা হয়নি, তাই দাম বাড়বে মোটরসাইকেলের। এতে বিক্রি কমে লোকসানের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। তাদের হিসাবে করোনায় লকডাউনে গত 2 মাসে এ খাতে লোকসান 1200 কোটি টাকা। এই বছরে বাজেটে মোটরসাইকেল ভ্যাটের যে অব্যাহতি ছিল মোটরসাইকেল ম্যানুফ্যাকচারের জন্য এবং কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারের জন্য, সেটাকে আর এক্সটেনশন করা হয়নি, যে কারণে দেশে তৈরি মোটরসাইকেলের মূল্য বাড়বে। এই করোনাকালীন পরিস্থিতিতে মোটরসাইকেলের যাতে মূল্য না বাড়ে, যেহেতু এটা অতি সাধারণ লোকজন ব্যবহার করেন। করোনা মহামারীতে প্রতিটি শোরুমে মোটরসাইকেলের বিক্রি কমে অর্ধেকে নেমেছে। আগে যেখানে মাসে 25 থেকে 30টি বিক্রি হতো, এখন তা কমে 5 থেকে 10টিতে নেমেছে। করোনা সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বাদ দিয়ে মোটরসাইকেলের দিকে ঝুঁকলেও দাম বাড়লে কিনতে পারবেন না বলে জানান কম আয়ের মানুষ। পরিবহন চলা বেশি ঝুঁকিপূর্ণ, এজন্য ভাবলাম যে বাইকে চড়া বেশি সেফটি। এই নর্মাল বাইকটা যদি দাম বেড়ে যায় তো অনেকে কিনতে পারবে না, অনেকের সাধ্যের মধ্যে থাকবে না, আর আমাদের হচ্ছে সেলটা কমে যাবে। ব্যক্তিগত বাহন হিসেবে নিম্ন আয়ের লোকজনই মূলত মোটরসাইকেলের ক্রেতা, তাই তাদের উপর দাম বৃদ্ধির চাপ না বাড়াতে ভ্যাট অব্যাহতির পক্ষে বিশ্লেষকরা। রাজস্ব লক্ষ্য ঠিক রাখতে তাই মোটরসাইকেল আমদানির কর ফাঁকি বন্ধে জোর দেওয়ার পরামর্শ তাদের। কর অবকাশ সুবিধা রেখেও সরকার বিকল্পভাবেও এই খাত থেকে রাজস্ব আদায়ের চিন্তা করতে পারে। সরকারের উচিত হবে আমদানি পর্যায়ে জোরালো তদারকি বাড়িয়ে
যাতে কোনো রকমের কর ফাঁকি ছাড়াই যাতে এগুলো দেশে ঢুকতে পারে এবং সেখান থেকে সরকার যাতে রাজস্ব আদায়ের চেষ্টা করেন। ভ্যাট অব্যাহতি তুলে নেয় আগামী অর্থবছরে মোটরসাইকেল খাত থেকে অতিরিক্ত 900 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ক্রয়াদেশ স্থগিত হওয়ায় বাইং হাউসগুলোতে এরই মধ্যে লোকসান হয়েছে প্রায় 5,500 কোটি টাকা। নতুন অর্ডার না থাকায় এরই মধ্যে বেকার হয়ে পড়েছেন প্রায় 80,000 মানুষ। এ অবস্থায় সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি অগ্রিম আয়কর 5% নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA। অর্থনীতিবিদরা বলছেন, বেশিরভাগ বাইং হাউস বন্ধ হয়ে গেলে লোকসানে পড়বে তৈরি পোশাক খাত। দেশের রপ্তানি আয়ের 85% আসে তৈরি পোশাক খাত থেকে, আর বিদেশি ক্রেতাদের সঙ্গে পোশাক প্রস্তুতকারকদের যোগ স্থাপন করে বাইং প্রতিষ্ঠানগুলো। করোনা সংকটে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় নতুন ক্রয়াদেশ পাচ্ছে না তারা। এতে বিপাকে পড়েছেন 825টি বাইং প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত 80,000 মানুষ। গত মার্চ থেকে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় এরই মধ্যে ক্রয়াদেশ স্থগিত হয়েছে প্রায় 5,500 কোটি টাকার। আয় কমে যাওয়ায় অফিস ভাড়া, কর্মচারীদের বেতন সহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। কিছু অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, কিছু অর্ডার হোল্ড হয়ে গেছে, আগস্ট সেপ্টেম্বর আগে নাই, এবং নতুন করে কোনো অর্ডারও আমাদের এখনো পর্যন্ত পায় না। আমরা অর্ডারের জন্য চেষ্টা করতেছি। আমাদের অফিস, আমাদের কার্যক্রম, আমাদের প্রোডাকশন, আমাদের শিপমেন্ট করতে পারছি। অফিস ভাড়া, কর্মচারী বেতন ও আনুষঙ্গিক অন্যান্য খরচ বহন করতে অপারগ। ক্রয়াদেশ স্থগিত ও নতুন অর্ডার না থাকায় বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি 15টির বেশি প্রতিষ্ঠান। এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে আশঙ্কা করা হচ্ছে অর্ধেকের বেশি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার। আগামী 6 মাস বেঁচে থাকতে হবে, তাই সেই জন্য সরকারের প্রণোদনার একটা প্রয়োজন হতে পারে। আমরা আমাদের এই বাজেটে বলেছিলাম যে আমরা যে এআইটি দেই 10%, তাকে কমিয়ে যেন 5% করা হয়। অর্থনীতিবিদরা বলছেন, তৈরি পোশাক রপ্তানিতে বায়ারদের ভূমিকা থাকলেও রপ্তানি শিল্প হিসেবে তাদের বিবেচনা করা হয় না। এতে পোশাক খাতের নানা প্রণোদনা থেকেও বঞ্চিত তারা। দেশীয় বায়ারদেরকে সেই অর্থে সরকার উপযুক্তভাবে বিবেচনা করছেন না। এমনকি যে সমস্ত সুযোগ সুবিধা রপ্তানিমুখী শিল্পের জন্য দেয়া হয়েছে, সে সমস্ত সুবিধাগুলো থেকে এই বায়াররাও বঞ্চিত, যাতে তারাও রপ্তানিমুখী শিল্প এই মুহূর্তে যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, সেই ব্যবস্থাগুলো যাতে এই ধরনের বায়ারের প্রতিষ্ঠানগুলো যাতে পেতে পারে। এছাড়া সেবা খাতের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এ সুবিধা থেকেও বঞ্চিত বাইং প্রতিষ্ঠানগুলো। তাই সেবা খাতের আওতায় হলেও সহজ শর্তে ঋণ পাওয়ার দাবি বাইং উদ্যোক্তাদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বিরতিহীন সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: স্বাস্থ্যবিধি নিশ্চিতের পরও যাত্রী সংকটের রেল, করোনা ও অনলাইনে টিকিট বিক্রির কারণে কমেছে যাত্রী। বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার, মঙ্গলবারই কার্যকর। রাজধানীর গণপরিবহনে চালক ও যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ কম। করোনার সংক্রমণ রোধে কঠোর নির্দেশনা থাকলেও খুব একটা আমলে নিচ্ছেন না পরিবহন শ্রমিকরা। সচেতন নন সব যাত্রীও, তবে সামাজিক দূরত্বের নিয়ম মেনে যাত্রী তুলছে বাসগুলো। রাজধানীর গুলিস্তানে গায়ে গায়ে ঠাসা বাসের যাত্রী তোলার প্রতিযোগিতা, কিন্তু ভেতরে যাত্রীর ভিড় নেই। প্রতি 2 সিটে বসেছেন একজন, তারপরও সবগুলো আসন ভরছে না। তবে সামাজিক দূরত্ব বজায় থাকায় সন্তুষ্ট যাত্রীরা। এক সিটে একজন বসছে আর কি, দূরত্বটা এটুকু আর কি পার্থক্য। মোটামুটি সবাই সেফে যাচ্ছে আর কি, যার যার কাজে। মোটামুটি ভালোই, 2 সিটে একজন নিচ্ছে আর কি। চালকের সহকারীর হাতে জীবাণুনাশক থাকলেও তার ব্যবহার খুবই কম। ওঠানামার সময় বাসের হ্যান্ডেল সবাই ধরছে, কিন্তু তা জীবাণুমুক্ত করা হচ্ছে না। আমরা এই যে ব্লিচিং পাউডার, আপনার ডেটল দিয়ে স্প্রে করতেছি। আবার মনে করেন আগা মাথায় গেলে ওই মাথায় গেলাম, গাড়ি স্প্রে করলাম পুরোটা, আবার এই পাশে আইসে আবার স্প্রে করলাম। এই যে জানো দিয়ে পানি ছিটাইছি, পানি দিয়ে স্প্রে মারছি প্রত্যেকটা সিটে।
প্রতি ট্রিপ শেষে বাসের মেঝে ও আসন জীবাণুমুক্ত করার কথা থাকলেও তা মানছেন না পরিবহন শ্রমিকরা। গুলিস্তানের ফুলবাড়িয়ায় ট্রিপ শেষ হলেও কোনো বাসকেই জীবাণুমুক্ত করতে দেখা যায়নি। এখানে এখনো মারা হয় নাই, গাড়ি কেবল স্টপ করছি, গাড়ি সাইড করছে, এখন পুরো গাড়ি সিটমেন্ট সব স্প্রে করবে, অনেকে মানে কেউ মানে না। পরিবহন শ্রমিকরা বলছে করোনা আতঙ্কে গণপরিবহনে যাত্রী অনেক কমে গেছে। কাঙ্ক্ষিত ভাড়া তুলতে না পারায় চরম আর্থিক সংকটে তারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের কারণে যাত্রী কমেছে দূরপাল্লার বাস ও ট্রেনে। রাজধানীর গণপরিবহনগুলোতে বদলেছে সাধারণ চিত্র। গণপরিবহন মালিক শ্রমিকরা বলছেন করোনার কারণে 1/3 যাত্রী হারিয়েছেন তারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, কমলাপুরের আজকের চিত্র কেমন দেখছেন? গণপরিবহনের পরিস্থিতি কেমন? তারা কি নির্দেশনা মেনে যাত্রী ওঠানামা করাচ্ছে? আমি এখন আছি কমলাপুর ট্রেন স্টেশনে। ট্রেনের বিষয়টা হচ্ছে যে আমি যখন ঘন্টা খানেক আগে কমলাপুর ট্রেন স্টেশনে এসেছি তখন কিন্তু আমার দেখে মনে হয়েছে এটি একটি পরিত্যক্ত স্টেশন আর কি, ট্রেন স্টেশন কেউই ছিল না বলতে গেলে। এখন আপনারা যদি দেখেন এখনো কিন্তু এখানে যে খুব বেশি যাত্রী আছে, এক যাত্রী নেই বলতে গেলেই চলে, এখনো তাই। বেলা বাড়ার সাথে সাথে 2-1 যাত্রী আসতে শুরু করেছে। তবে এখন আমরা যতদূর জানতে পেরেছি যে স্টেশন মাস্টার সূত্র থেকে যে প্রায় 10টি ট্রেন এখন হচ্ছে যে চলছে, অর্থাৎ 10টি ট্রেন আপ ডাউন করছে। রেলওয়ের ভাষায় 10 জোড়া ট্রেন এখন চলমান আছে। তবে 2টি ট্রেন কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে যাত্রী না থাকার কারণে। সুন্দরবন ও উপকূল 2টি ট্রেন বন্ধ হয়ে গেছে এবং এরকম অবস্থা চলতে থাকলে আসলে আরও ট্রেন বন্ধ করে দিতে বাধ্য হবে বলে আমাদেরকে জানিয়েছে কমলাপুর ট্রেন স্টেশন কর্তৃপক্ষ। তবে এখানকার কিন্তু যে সামাজিক দূরত্ব এবং যে বিভিন্ন শ্রেণী জীবাণুনাশক প্রক্রিয়ার যে বিষয়টি, এটি কিন্তু খুব কড়াকড়িভাবে মানা হচ্ছে এবং এখানকার যারা যেসব কর্মকর্তা কর্মচারী জনসংযোগ করছে বা জনগণের সাথে জনগণকে নিয়ে কাজ করছে তারা কিন্তু প্রত্যেকেই পিপি পরে কাজ করছে এবং তারা তাদের যে সুরক্ষা সেটি নিয়েছে। তো সবকিছু মিলে আজকে এই সকালবেলা একটি কিশোরগঞ্জের ট্রেন যাওয়ার কথা, এই স্টেশন ছেড়ে যাওয়ার কথা, ট্রেনটি এখনো আসেনি। তবে এই সময়ে আসলে কোনো ট্রেন বিলম্ব করবে এটা আসলে মোটেও কাঙ্ক্ষিত নয়। সবকিছু মিলিয়ে এখানে কিন্তু এখন একরকমের একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, যারা একেবারে খুব বেশি গুরুতর কাজ না হলে আসলে কেউ আসলে ঢাকা ছাড়ছে না বা কোথাও থেকে কোনো জেলায় যাচ্ছে না, অর্থাৎ ট্রেনে কিন্তু কেউ যাতায়াত করছে না, যারা খুব বেশি জরুরি না হলে আসলে কেউ যাতায়াত করছে না। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হুদা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতের পরও যাত্রী সংকটে রেল। করোনার কারণে 50% টিকিট কম বিক্রির পরও মিলছে না যাত্রী। 19 জোড়া ট্রেন চালুর পর বন্ধ হয়ে গেছে 2 জোড়া। রেল কর্তৃপক্ষ বলছে করোনা সতর্কতা এবং অনলাইনে টিকিট বিক্রির কারণে কমেছে যাত্রী। দেখে বোঝার উপায় নেই এটি কমলাপুর রেল স্টেশন। যেখানে সারা বছরই ভিড় লেগে থাকে সেখানে এখন হাতে গোনা কয়েকজন যাত্রী। ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের বেশিরভাগ বগি প্রায় ফাঁকা। ট্রেনটিতে 899 সিটের মধ্যে যাত্রী মাত্র 254 জন, যদিও রেল কর্তৃপক্ষের টিকিট বিক্রির লক্ষ্য ছিল 454টি। করোনা পরিস্থিতিতে 2 মাস বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয় গেল 31 মে। সারা দেশে 19 জোড়া ট্রেন চালু হলেও যাত্রী না পাওয়ায় বন্ধ হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা ও নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষ বলছে পুরোপুরি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে ট্রেন চলাচল করলেও তেমন যাত্রী পাওয়া যাচ্ছে না। সামনে আর কোনো গাড়ি বন্ধ হওয়ার সংবাদ আমরা পাইনি এখনো। আর ওই 2টা গাড়ির যে বন্ধ হয়েছে সেটা যাত্রী না হওয়ার কারণেই গাড়িটাকে বন্ধ করা হয়েছে। স্টেশনের চিত্র দেখে অবাক হচ্ছেন যাত্রীরাও, তবে স্বাস্থ্যবিধি মানতে কর্তৃপক্ষের পদক্ষেপে সন্তুষ্ট তারা। লকডাউন শুরু হওয়ার পর থেকে ফার্স্ট ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি, বাট লিটারালি যেটা আমি কমলাপুর স্টেশন চিনতে পারতেছি না যে এটাই সে আগের স্টেশন। ওইটা মানা হচ্ছে কিন্তু প্যাসেঞ্জার নাই, একটা কম্পার্টমেন্টে মাত্র 2-3 জন প্যাসেঞ্জার,
তারা ঘর থেকে বেরোচ্ছে না, মানে মুভমেন্ট করতেছে না। করোনা পরিস্থিতিতে তাই বাস ও লঞ্চের চেয়ে ট্রেনে যাত্রা বেশি নিরাপদ মনে করছেন যাত্রীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ ও পাকিস্তান নাগরিকদের জন্য ভিসা সুবিধা ও বিশেষ ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই পদক্ষেপের ফলে কূটনৈতিক ও জরুরি বাণিজ্যিক প্রয়োজন ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের কোনো নাগরিকই আপাতত ভিসা পাবেন না। একই সঙ্গে বন্ধ থাকবে নন শিডিউল সব ফ্লাইট। সম্প্রতি করোনামুক্ত সনদ নিয়ে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যাওয়া কয়েকজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর পরপরই উদ্বেগ জানিয়ে দেশটিতে বাংলাদেশ দূতাবাসকে চিঠি দেওয়া হয়। এর আগে করোনা মুক্তির সনদ নিয়ে জাপানে যাওয়া কয়েকজনের শরীরেও শনাক্ত হয় এই ভাইরাস। পরে বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইট স্থগিত করে জাপান। লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মামলায় গ্রেপ্তার ৩ মানব পাচারকারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন ৩ আসামির জবানবন্দি রেকর্ড করেন। স্বীকারোক্তি দেয়া আসামিদের মধ্যে আছেন জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির, কবির হোসেন। এছাড়া রিমান্ড শেষে সন্দেহভাজন আসামি নাসির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ২৮শে মে লিবিয়ার মিজদা শহরে ২৬ বাংলাদেশি সহ ৩০ জনকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীরা। এতে আহত হন ১১ জন। বিশ্বে করোনায় একদিনে ৩,৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৪,৭০,০০০ ছাড়ালো। আর গত ২৪ ঘন্টায় নতুন করোনা শনাক্ত হয়েছে ১,৩০,০০০ মানুষের। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ৯০ লাখের বেশি। একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছেন ৬০১ জন, আর নতুন করে রোগী শনাক্ত হয়েছে প্রায় ১৭,০০০। নতুন শনাক্তের সংখ্যায় বিশ্বের রোববার এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২৫,০০০-এর বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৩,৫৫,০০০। আরও ২৬৬ জনের মৃত্যুতে দেশটিতে মোট করোনায় আক্রান্ত ১,২২,০০০ ছাড়ালো। ভারতে গত ২৪ ঘন্টায় ৪২৬, মেক্সিকোতে ৩৮৭, যুক্তরাজ্যে ৪৩ এবং ইরানে ১১৬ জনের মৃত্যু হয়েছে। আর চীনে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৯ জনই বেইজিংয়ের। এদিকে দীর্ঘ লকডাউনের পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে স্পেন। গত ৩৩ দিনে ৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ভারতে, আর শেষ ৮ দিনে ১ লাখ। এভাবেই রোববার মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো ৪ লাখের ঘর। আর এ পর্যন্ত মৃত্যু ১৩,০০০-এর বেশি। আক্রান্তের পাশাপাশি মৃত্যু হার বাড়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শুরুতে করোনা মোকাবেলায় সারা বিশ্বেই প্রশংসা পায় ভারত। তবে আক্রান্তের দেশ হিসেবে এখন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরেই দেশটির অবস্থান। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভারতের দিনে শনাক্ত হচ্ছে ১০,০০০-এর বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত ৩৩ দিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ মানুষ। সংক্রমণ ১ লাখে পৌঁছাতে সময় লেগেছে ১১০ দিন। পরের ১৫ দিনে আরও ১ লাখ, তারপরের ১ লাখ আক্রান্ত হন ১০ দিনে, আর শেষের ৮ দিনে করোনা শনাক্ত হয়েছে আরও ১ লাখ মানুষের। ৩০ জানুয়ারি প্রথম সংক্রমণ শনাক্ত হয় কেরালার ত্রিশুর জেলার উহান ফেরত শিক্ষার্থী। পরের দুদিন পাশের ২ জেলায় আক্রান্ত হন আরও ২ জন। এরপর থেকে পরীক্ষার সঙ্গে বাড়তে থাকে আক্রান্ত। ১২ই মার্চ কর্ণাটকে ৭৬ বছরের এক ব্যক্তির মৃত্যু হয় করোনায়। পরিস্থিতি মোকাবেলায় গোটা দেশ লকডাউন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে কিছুটা নিয়ন্ত্রণে আসে সংক্রমণ। পরিস্থিতি বিবেচনায় কয়েক দফা বাড়ানো হয় লকডাউন। তবে অর্থনীতি বাঁচাতে সংক্রমণ বাড়ার মধ্যেই ১ জুন লকডাউন শিথিলে বাধ্য হয় দিল্লি। সেদিনই করোনা শনাক্ত হয় ৭,৭৬১ জনের। পরের দিনগুলোতে গড়ে আক্রান্ত হন ১১,০০০। ২০ জুন সর্বোচ্চ সংক্রমণ ১৫,৯১৫ জনের। আক্রান্ত বাড়তে থাকলেও ভারতের মৃত্যুর হার শীর্ষ দেশগুলোর তুলনায় কম। গত এক মাসে দিনে গড়ে মৃত্যু হয়েছে ৩০০ জনের। ১৬ জুন সর্বোচ্চ ২০০৬ জনের মৃত্যু দেখে ভারত। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে ভারতের মৃত্যুর হার ৫%। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরে থমথমে ভাব দেশের ক্রীড়াঙ্গনে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের মানবিক কর্মকাণ্ডকে স্বাগত জানালেও সতর্ক থাকতে দিক নির্দেশনা দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
করোনা মহামারীতে টাইগার ক্রিকেটাররা দেখিয়েছেন হৃদয়ের বিশালতা। অনেকে সেবামূলক কাজ করে গেছেন মাঠে ময়দানে, বিপদ আছে জেনেও পিছ পা হননি, সংকটে মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। পরিণামে আক্রান্ত হয়েছেন মাশরাফি, নাফিস, অপু। তাতে কি দমাতে পারবে ওদের? সুস্থ হয়ে হয়তো আবারও ঝাঁপিয়ে পড়বেন তারা। অন্যরাও করোনা ঝুঁকির বাইরে নন। এ অবস্থায় বিসিবি কি ভাবছে? ক্রিকেটাররা যাতে নিরাপদ থাকেন, সংক্রমিত না হন, সেজন্য জাতীয় দলসহ অন্যান্য ক্রিকেটারদের জন্য বিসিবির কোনো নির্দেশনা আছে কি? বিসিবি অতীতে ফিজিক্যাল ফিটনেস, নিউট্রিশন এবং মেন্টাল হেলথের ব্যাপারে কিছু গাইডলাইন দিয়েছিল। এছাড়াও বাংলাদেশ গভর্নমেন্টের স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। আমরা সবাই চেষ্টা করছি এই ধরনের গাইডলাইনগুলি ফলো করার, এবং ক্রিকেট সংক্রান্ত যারা আছেন সবাইকে আমরা অনুরোধ করছি যে তাদের কোনো সমস্যা যদি থাকে যেন বিসিবিকে অবহিত করেন। সংকটে টাইগার তারকাদের কর্মকাণ্ড প্রশংসা পেয়েছে। তারপরও দেশের ক্রিকেটের স্বার্থে আরও সতর্ক থাকা জরুরি। আমাদের ক্রিকেট প্লেয়াররা যদি আক্রান্ত হই বা আমরা যদি বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, তখন কিন্তু আমাদের ক্রিকেটেরও অনেক ক্ষতি হয়ে যাবে। এর দিক থেকেও তারা অনেক বিবেচনা করবে, এবং আমি মনে করি ক্রিকেট বোর্ড যে ডিসিশন দেবে সেটাই আমাদের জন্য অনেক ভালো হবে। ক্রিকেট বা জীবনের প্রতিটি কাজের জন্য যেমন প্রস্তুতি প্রয়োজন, ঠিক করোনা ভাইরাস মোকাবেলার জন্য প্রস্তুতিটা খুব জরুরি। যাদের হয়ে গেছে বা হয়নি তারা যদি প্রস্তুতিটা নেয়, মেডিকেল প্রসেস মেনটেন করে, তাহলে কিন্তু খুব সহজেই মোকাবেলা করতে পারবে। ক্রিকেটারদের মানবিক কর্মকাণ্ডে লাগাম টানতে চায় না বিসিবি, শুধু ব্যক্তিগত সচেতনতায় গুরুত্ব দিচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।